আজকে যে ছেলেটার কথা নিয়ে বলবো, ছেলেটাকে শুধু নাম দিয়ে বা দু চারটে কথা বলে ছেলেটাকে কিন্তু বোঝা যাবে না। ছেলেটাকে বলতে গেলে একটা গোটা ভিডিও দরকার এবং একটা বিরাট সময় দরকার। ছেলেটার নাম হচ্ছে, প্রথম বলা দরকার, গৌতম সরকার। গৌতম বহু ঝড় জল বৃষ্টির মধ্যে দিয়ে সে আমার সঙ্গে সঙ্গে পথ চলেছে বছরের পর বছর। মনে পড়ে 10ই ফেব্রুয়ারি 2024 কথা। ও একটা আমাকে মেল করেছিল। এত মানে বেসিক্যালি এই তোমাদের মতো ছেলেদের জন্য আমার কিন্তু পথ চলা ভাই। এবং সত্যি বলছি, আজও যে ভিডিও করছি, আজও অ্যাটলিস্ট এখনও পর্যন্ত তার জন্য সম্পূর্ণ তোমাদের উৎসাহ এবং তোমাদের মতো সিনসিয়ার লোকেদের জন্যই কিন্তু আমার এগিয়ে চলা পথ। এবং সত্যি কথা বলতে গেলে এটাই আমার একটা বিরাট বড় পজিটিভনেস যে আমি তোমাদের সঙ্গে কাজ করতে পারছি। শুরুটা যদি করি বেশ সুন্দর গল্প দিয়ে, সেটা হচ্ছে ছেলেটা একটা প্রভিডেন্ট ফান্ডে সারা জীবন ধরে যে টাকা জমা করে সেখানে লোকে, সেখানে 12 বছর ধরে টাকা জমা করেছিল। ছেলেটা খুব সাধারণ গরিব ঘরের ছেলে। আমি যতটুকু মনে করতে পারছি, ইলেকট্রিক সাপ্লাই অফিসে একটা কাজ করতো, 10,000 টাকা মাইনে ছিল গৌতম। এখন তোমার মাইনে কি সেটা রয়েছে না তার থেকে বেড়েছে আমি জানি না সেটা। আর অবসর সময় রূপোর কাজ করতো, রূপো 12,000 টাকা সেখানে পেত, টোটাল 22,000 টাকা এইটা নিয়ে চলতো। আজ আমি জানি না এখন কি অবস্থা, কিন্তু সেই সময়ের কথা বলি, 10ই ফেব্রুয়ারি 2024 একদম সরাসরি আত্মসমর্পণ করলো এবং আমার কাছে বললো, স্যার আমি আমার 12 বছর ধরে যে সঞ্চয়টা ছিল প্রভিডেন্ট ফান্ডে, আমি সেই সমস্তগুলো কিন্তু ভাঙিয়ে ফেলে সব টাকাগুলোকে তুলে দিয়েছি। 30,000 টাকা আমি স্টকে রেখেছি, 2 লক্ষ টাকা আমার হাতে রয়েছে। এইটা আমি এখন কী করব? তাকে যথারীতি অনেক বকাঝকা করলাম। তখন আমি খুব একটু রুক্ষ ভাষাতেই বলেছিলাম, কারণ আসলে ভালো চাই বলে এইসব কথাগুলো বলা। তো তার উত্তরে সে রাগেনি এবং না রেগে সে বলল, আপনি যেটা বলবেন আমি সেই মতো কাজ করে যাব। আর সত্যি সে সেটাকে ধরে রেখেছে। আজও এত বছর হয়ে গেছে, আজও কিন্তু ও সেটাকে ছাড়িনি। আমার কাছে সেটা খুব অবাক লাগছে, ভালো লেগেছে। এত ধৈর্য নিয়ে, শুধু তাই না, আরও বিষয়গুলো রয়েছে, সিনসিয়ারিটি রয়েছে, এখনও রেখে দিয়েছে সব কিছু। এবার গৌতম, তোমার কাছে চলে আসি আমি তো চিরকাল তোমাকে তুমি করেই বলে আসছি, কখনো কখনো তুইও বলে ফেলেছি, আর সেটা নিয়ে এখন মনে করলেও কিছু করার নেই। আশা রাখি মনে করিস নি কিছুই, কারণ মনে করার ব্যাপার নয়। ওটা একটা চলে আসে ভিতরে ব্যাপারটা, কেউ এত আপন হয়ে যায় যে তার সঙ্গে মানে ইনফ্যাক্ট কি বলবো, আমি তোকে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আজও যে চলছি না, মানে তোদের কয়েকজনের জন্য চলছি ভাই। মানে ঠিক জাস্ট এত সিনসিয়ারিটি, এত সিরিয়াসনেস না হলে তো এত কাজের মধ্যে সময় পাওয়াটাই তো মাথা খারাপ করা পরিস্থিতি, এত চাপে থাকতে হয়। আচ্ছা, এবার আসি সেটা হচ্ছে কোম্পানিগুলো কী। এটা হচ্ছে সেকেন্ড লেভেলে যাচ্ছি আমরা, মানে টায়ার 2 ওর, মানে বুঝতে পারছো, স্পেশালাইজড পোর্টফোলিও একটা। তো সেই পোর্টফোলিওতে এমন কিছু জিনিস থাকছে যেগুলো স্ট্রং পোর্টফোলিও একটা। ওকে, আসা যাক। ফার্স্ট ঘটনা, মাজাগাঁও ডক রেখে দিয়েছে, একটা দুরন্ত কোম্পানি, ফ্যান্টাস্টিক রিটার্ন দেবে ভবিষ্যতে। আজকে রিটার্ন কিছু দিচ্ছে না, কিন্তু তোকে ভবিষ্যতে দেবে, তুই নিশ্চিত থাক সে ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে জুপিটার ওয়াগন। আমি আগের পোর্টফোলিও অ্যানালিসিসের সময় বলেছিলাম সেটা এখানে বলা দরকার। জুপিটার ওয়াগন হচ্ছে প্রাইভেটের মধ্যে, আর টিটাগরটা একটু রিস্ক তুলনামূলক বেটার, রিস্ক কম বলা যেতে পারে। তো আই থিঙ্ক দুটোই ভালো, ওয়াগন, মেট্রো ওয়াগন এগুলোর তৈরি করার, মেট্রো রেলের কাজগুলো করার জন্য। 3 নাম্বার হচ্ছে ডেন্টা ওয়াটার হচ্ছে ভবিষ্যতের দিন আসছে সেটাকে হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন। 2050 সালের মধ্যে ভারতের অর্ধেকের বেশি জনসংখ্যা কিন্তু ভালো জলের একটা অভাব সৃষ্টি হবে। এত অভাব, স্কারসিটি তৈরি হয়ে গেছে ভালো জলের, পিওর ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার বলা যেতে পারে। সেটাকে কাটানোর জন্য ওয়াটার পিউরিফিকেশনের ব্যাপারে একটা সেক্টর তৈরি রয়েছে, ওয়াটার ট্রিটমেন্ট বলে এটাকে। তার মধ্যে স্মল ক্যাপ কোম্পানির মধ্যে একটি হচ্ছে ডেন্টা ওয়াটার। বোঝা গেছে কোম্পানির রিটার্ন পোটেনশিয়াল গ্রোথ এক্সিলেন্ট। আমি যখন তৈরি করেছিলাম আমার চার্ট, সেখানে কিন্তু ডেন্টা ওয়াটারে একটা প্রথম দিকে থাকা একটা কোম্পানির কথা বললাম। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ডিফেন্স সেক্টরের একটা দুরন্ত জায়গায়। আমরা যদি ডিফেন্সের কথা বলি, ডিফেন্স সেক্টরের মধ্যে মাজাগাঁও রেখেছে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড রেখেছে। রেলওয়ে সেক্টরে যদি বলি তাহলে আমি কি রেখেছি, রেলওয়ে সেক্টরে জুপিটারকে রেখে দিয়েছে ও।
3 নাম্বার যদি বলি ওয়াটার ট্রিটমেন্টের ব্যাপারে, সেখানে কিন্তু ডেনটাকে রেখে দিয়েছে। আমি যদি বলি ডিফেন্স সেক্টরের, সেক্ষেত্রে আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বললাম যেটা, রিনিউয়েবল এনার্জির জন্য টাটা পাওয়ারকে রেখেছে, দুরন্ত একটা কোম্পানি। ব্যাংকিং সেক্টরের মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে রেখে দিয়েছে। ডিফেন্স সেক্টরের মধ্যে জেন টেককে রেখে দিয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রোকে রেখেছে। এইচডিএফসি ব্যাংকেও ব্যাংকিং সেক্টরের মধ্যে আইডিএফসির সঙ্গে এইচডিএফসিকে ঢুকিয়ে রেখে দিয়েছে। এরপর আসছি ট্রান্সফর্মার সেক্টর বা এই ধরনের যাকে বলা যেতে পারে স্পেশাল ইমার্জিং সেক্টর, সেই সেক্টরটার মধ্যে কিন্তু যাকে আমি ট্রান্সফর্মার যদি বলি সেক্ষেত্রে শিলচরকে রেখে দিয়েছে। বেশ ভালো কথা, দুরন্ত কোম্পানি। ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টরের মধ্যেও রেখে দিয়েছে, সেটা হচ্ছে এলটি ফুডসকে রেখেছে। এটা খুব ভালো কোম্পানি, রিটার্ন এখনও পর্যন্ত খুব ভালো দেয়নি, কিন্তু একটা সময় দুরন্ত জায়গায়। অটো সেক্টরের মধ্যে ইউনো মিন্ডা অ্যান্সেসরির মধ্যে মানে জন্য লাগছে প্রোডাক্টগুলো খারাপ হয়ে গেছে সেগুলো সারানোর জন্য, সেখানে ইউনো মিন্ডা কাজ করছে। কেমিক্যাল সেক্টরের মধ্যে রেখে দিচ্ছে এফসিএল। আচ্ছা, ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টরের মধ্যে ভিবিএলকে রেখে দিচ্ছে। আচ্ছা, সেমিকন্ডাক্টর সেক্টরের মধ্যে মসচিপকে রেখে দিচ্ছে। কেমিক্যালের মধ্যে কিন্তু দীপককে রাখা হচ্ছে। এছাড়া রেলওয়ে সেক্টরের মধ্যে কিন্তু জুপিটারের সঙ্গে রাখা হচ্ছে, আরভিএনএলকেও রেখে দিয়েছে। এছাড়া ম্যান ইনফ্রাস্ট্রাকচার রেখেছে একটা কোম্পানিকে। আইআরএডিএ রিনিউয়েবলের মধ্যে রেখে দিয়েছে। কেপিআইটি আইটি সেক্টরের মধ্যে রেখে দিয়েছে কেপিআই টেকনোলজিকে, আর প্লাস এইচসিএলকে রেখে দিয়েছে। তাছাড়া হচ্ছে টাটা মোটরসকে রেখেছে অটো সেক্টরের মধ্যে। অটোর মধ্যে ইউনো মিন্ডার সঙ্গে টাটা মোটরসকে রেখে দিয়েছে। ওর পোর্টফোলিও ফার্স্ট লেভেল টোটালি কমপ্লিট এবং সুপার পোর্টফোলিও লেভেল। এখানে যেদিনই মার্কেট ভালো জায়গায় আসবে এই পোর্টফোলিও রকেটে উঠে যাবে, একদম শিওর শট। কিন্তু আমি যদি বলি এতগুলো কোম্পানির মধ্যে, যেরকম আমি যদি এখানে হিসেব করি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা কোম্পানিকে রেখেছে। 23টার মধ্যে আমি যেটা মনে করি 16 থেকে 18টা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স, এর বেশি না রাখাটাই ভালো। তো এক্ষেত্রে আমি যদি বলি সেক্ষেত্রে ডিফেন্স সেক্টরের 3টে কোম্পানি রয়েছে, জেনটেক, মাজাগাও, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড। তো আমি যদি মনে করি 3টেই খুব সুন্দর রয়েছে, কিন্তু তবুও আমি বলবো জেনটেককে কিন্তু এই মুহূর্তে এক্সিট করে যেতেও পারে, কারণ বেশিটা রাখা যাবে না সেই হিসেব করে। আচ্ছা, এরপরে ওয়াটার ট্রিটমেন্টের নো চেঞ্জ। আমি সেকেন্ড বলছি সেটা হচ্ছে টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জির মধ্যে রেখে দিয়েছো, নো প্রবলেম। আইআরএডিএ এই মুহূর্তে কিন্তু খুব একটা তোমার প্রফিট দিচ্ছে না, আইআরএডিএতে তুমি এক্সিট করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এর পরের দিকে যাব, সেটা হচ্ছে টাটা পাওয়ার, খুব ভালো কোম্পানি, এতে অ্যাডিশন করতে পারো। আইডিএফসি এবং এইচডিএফসি দুটোই ব্যাংকিং সেক্টরে ঠিকঠাক জায়গা রয়েছে, ট্রান্সফরমারে কোনো অসুবিধা নেই, ইনফ্রাস্ট্রাকচারে লার্সেন অ্যান্ড টুব্রো ঠিকঠাক রয়েছে, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা কম বেশি ঠিকঠাক জায়গা রয়েছে। আমি যেটা বলতে পারি ম্যান ইনফ্রা খুব রিস্কি, এক্সিট করার জায়গা থাকতে পারে, আইআরএডিএ থেকে এক্সিট করার জায়গা থাকতে পারে। আইটির মধ্যে কেপিআইটি, এইচসিএল একদমই ভালো কোনো মতে, আর ডিফেন্সের মধ্যে জেন টেকনোলজিকে আউট করতে পারো। এছাড়া আমার মতে তোমার এখানে খুব বেশি চেঞ্জেস কিছু করতে হবে না। এবার আসছি সেকেন্ড পয়েন্টের দিকে, নতুন অ্যাডিশন করার জায়গা কিছু আসছে কিনা। দেখো, এখানে প্রথম হচ্ছে মসচিপ টেকনোলজি, তুমি সেমিকন্ডাক্টরে রেখেছো, এটা একটা রিস্ক জায়গা তৈরি করছে, কারণ মসচিপ টেকনোলজি ফান্ডামেন্টালি কিন্তু খুব একটা এখন এই মুহূর্তে খুব স্ট্রং নয়, কিন্তু নো চেঞ্জেস। কিন্তু এর সঙ্গে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে 2-1টা কোম্পানি যেরকম এই মুহূর্তে ফিউচারে ভালো করতে পারে, যেরকম আমি যেটা মনে হতে পারে যে সিজি পাওয়ারে কিন্তু আমি জানি না, এখানে আমি তোমার লিস্টের মধ্যে সিজি পাওয়ার কোথাও দেখতে পেলাম না, যাই হোক সিজি পাওয়ার এন্ট্রি রাখতে পারো, ভবিষ্যতে সিজি পাওয়ার ভালো করতে পারে। নো বাই অর সেল রেকমেন্ডেশন, বা দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার। কিন্তু যেটা বলার রয়েছে সেটা হচ্ছে টাটা মোটরকে তুমি রেখে দিয়েছো, তাতে দুটো ভাগ রয়ে গেছে, ঠিক আছে।
কিন্তু যেটা দরকার নতুন অ্যাডিশনের মধ্যে থেকে আমি যেটা মনে করছি এই মুহূর্তে আরভিএনএল জুপিটার বাগান ঠিকঠাক জায়গায় রয়েছে, ওয়াটার ট্রিটমেন্ট ঠিকঠাক জায়গা আছে, রিনিউয়েবল ঠিকঠাক জায়গা রয়েছে, ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে এইচডিএফসি আইডিএফসিকে দেখেছো ঠিকঠাক আছে, ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক রয়েছে, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরে ভিবিএল আর এলটি ফুডস দুটোই খুব ঠিক রয়েছে, অটো সেক্টরের মধ্যে টাটা মোটরসের কথা যেরকম বলা হলো সেরকম কেমিক্যাল সেক্টরের মধ্যে এফসিএল, দীপক নাইট্রেট রাখা হয়েছে। সুতরাং আমি এখানে দেখো সত্যি বলতে গৌতম আমার খুব বুলিশ রয়েছি প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে। অ্যাটলিস্ট তোমাকে একটা প্রফিটটা তোমার ঠিক হচ্ছে না বেশি মাত্রায়, সেই জন্য তোমাকে আমি এক্সিট করতে না করছি। নিউ এন্ট্রির মধ্যে যদি বলো এই মুহূর্তে নিউ এন্ট্রিও করা যাবে না, 23খানা স্টক তোমার ঢুকে আছে মানে ঠিকঠাক। তুমি যদি নজর রাখো আমি বলবো ম্যান ইনফ্রা তোমার জন্য স্পেশালি এখন আইআরডিএ এবং জেন এই তিনটেকে আমার মতে একটুখানি ওভার ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে, ওইগুলোকে একটু সরিয়ে দিতে হবে। দিলে কিন্তু তোমার স্টকটা একটা পোর্টফোলিওটা স্ট্রং জায়গায় চলে আসবে। এক্সপেকটেশন রাখছি আবার তুমি আমাকে কিছু মাস পরে আবার আমাকে রিমাইন্ড দেবে, অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের মধ্যে আমরা দেখতে পারবো এই রিটার্নটা তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এক্সপেকটেশন রাখছি ভালো ভবিষ্যতে করবে। অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।